৩০ অক্টোবরের পর যে কোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে যে প্রস্তুতি দরকার তার ৮০ ভাগই নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণার জন্য যে প্রস্তুতি দরকার তার ৮০ ভাগই শেষ হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব। ডিলিমিটেশনের কাজ কমপ্লিট, আমাদের ভোটার তালিকার কাজ কমপ্লিট, আমাদের ভোট কেন্দ্রের কাজ কমপ্লিট, আমাদের কেনাকাটার কাজও প্রায় কমপ্লিটের পর্যায়ে আছে। ২,৬,৫৪০টি বুথ হতে পারে, সেই পরিমাণ আমাদের প্রিসাইডিং অফিসার লাগবে। ৭ লক্ষর মতো ভোট গ্রহণ কর্মকর্তা আমাদের প্রয়োজন হতে পারে। আগামী নির্বাচনে ১০,৪১,০০,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান তিনি। ৩০ অক্টোবরের পর থেকে কাউন্টডাউন শুরু হবে এবং ৩০ অক্টোবরের পরে যে কোনো দিন তফসিল ঘোষণা হতে পারে। আমরা নির্বাচন কমিশন সবসময় আশা করি প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। ২৫শে সেপ্টেম্বরের মধ্যে জেলা উপজেলায় ভোট কেন্দ্র ঠিক করা হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র যেন আসতে না পারে সেজন্য সতর্ক থাকবে বিজিবি, এমনটি জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবির সদর দফতর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন তিনি। এছাড়া সীমান্ত দিয়ে ইয়াবা পাচার রোধে বিজিবির সাথে যৌথভাবে কাজ করতে মিয়ানমার সম্মত হয়েছে বলেও জানান তিনি। সীমান্তে যেসব পয়েন্ট থেকে অস্ত্র চলাচলটা যেখানে বেশি হয় সেখানে আমরা জনসংখ্যা বৃদ্ধি করেছি, সেখানে আমাদের তৎপরতা বৃদ্ধি করেছি, সেখানে আমরা আমাদের প্রতিপক্ষ যে সীমান্ত রক্ষাকারী বাহিনী আছে তাদের সঙ্গে সমন্বয়ও আমরা বৃদ্ধি করেছি। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায় বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারিক আদালত পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের প্রতিবাদে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, তাদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশল হিসেবেই খালেদা জিয়াকে আটক রেখেছে ক্ষমতাসীন দল। তাকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলেও জানান তারা। বিএনপিকে ছাড়া কোন অংশগ্রহণমূলক নির্বাচন এদেশে হতে পারে না, হতে দেওয়া হবে না এবং খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত দিতে হবে এবং নির্বাচনের আগে তফসিল ঘোষণা করার আগে আমাদের সকল দাবি পূরণ করতে হবে। বেগম খালেদা জিয়াকে সুস্থ করে বিশেষায়িত হসপিটালের চিকিৎসা ব্যতীত তার উপরে আর কোন রকম মিথ্যা ট্রায়াল চালানো দিতে পারে না। বন্ধুরা, বেগম খালেদা জিয়া যতদিন মুক্ত না হয় ততদিন আমাদের সবাইকে বেগম খালেদা জিয়া হতে হবে। আর সুষ্ঠু নির্বাচনের জন্য সবার আগে খালেদা জিয়ার মুক্তি দাবি করলেন বিএনপি মহাসচিব। এই সরকারকে পদত্যাগ করতে হবে তফসিল ঘোষণার আগেই। আমরা বলেছি সংসদ ভেঙে দিতে হবে তফসিল ঘোষণার আগেই। আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকার তৈরি করতে হবে নির্বাচন পরিচালনার জন্য। এই দেশে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না জনগণের কাছে যদি দেশ নেত্রী কারাগারে থাকেন। সুতরাং সবার আগে যে কাজটি করতে হবে আমরা বলেছি যে দেশ নেত্রীকে মুক্তি দিয়ে তাহলেই বোঝা যাবে যে দেশে তারা সরকার একটা নির্বাচন চায়। মানববন্ধনের পর বেশ কয়েকজন কর্মীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিএনপি। গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন, আটক করা হয়েছে ৭ জন নেতাকর্মীকে। জেলা বিএনপি সভাপতি জানিয়েছেন, বিএনপি কার্যালয়ে মানববন্ধন শেষে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপি নেতা প্রয়াত ব্রিগেডিয়ার মোহাম্মদ আসম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান ও কাউন্সিলর হান্নান মিয়া হান্নু সহ ৭ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এদিকে চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে উত্তর জেলা ও নগর বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এছাড়া খুলনার কেডি ঘোষ রোড ও বরিশালে অশ্বনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্য প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলা হলেও অনৈক্য রয়েছে জোটের শরিকদের মাঝেই। অন্যতম শরিক এলডিপি সভাপতি অলি আহমদ বলে দিয়েছেন, বৃহত্তর ঐক্যের চেয়ে বরং দল ও জোটকে শক্তিশালী করতে বিএনপির মনোযোগী হওয়া উচিত। আরেক শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ঐক্য ও জোট নিয়ে বিএনপিকে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধী আন্দোলনকে জোরদার করতে অনেক আগে থেকেই জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি। আজকে দেশের এই অবস্থায় জাতীয় ঐক্যর সবচেয়ে প্রয়োজন। তবে ঐক্যে আগ্রহী দলগুলো আগামী নির্বাচনে 150 আসন চাওয়ার পাশাপাশি জামায়াতের সঙ্গ ছাড়ার শর্তও জুড়ে দিয়েছে। আপনি 150-এর নিচে থাকেন, যত বড়ই দল হন, যদি তারা ওই ধরনের শর্তে রাজি না হয় বা আমরা যে ভারসাম্যের রাজনীতিতে আমরা কখনো কারোর সঙ্গে যাব না, যত বড় দলই হোক তারা। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা যারা দেশের স্বাধীনতা বিরোধী তাদের সঙ্গে যাব না। এমনকি প্রধানমন্ত্রীর পদটিও ছেড়ে দিতে বলেছে। রাষ্ট্রের জন্য কিছু করতে হলে সেই পদে বসে করতে হবে। তো সেই জন্যে একজন মানুষের এখন প্রয়োজন, দেশের মানুষ চায়। আমি সেই জন্যে আমাদের দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এই প্রস্তাবটা দিয়েছি। তবে বৃহত্তর ঐক্যের জন্য কিছুটা ছাড় দিতেও রাজি বিএনপি, কিন্তু কতটা সেই হিসেব নিকেশ এখনো চলছে বিএনপির ভেতরে। বৃহত্তর যে ঐক্য, সেই ঐক্য কখনোই হবে না যদি আমরা সবাই কিছু না কিছু ত্যাগ স্বীকার করি, কিছু না কিছু তার দেই। তো এইসব ছাড় দিয়ে আমাদেরকে আজকে একটা জায়গায় আসতে হবে, আমরা সেই চেষ্টাই করছি। বিএনপি বলছে ওই ঐক্য প্রক্রিয়া 20 দলীয় জোটের বাইরে সরকার বিরোধী আন্দোলনের আরেকটি পদক্ষেপ। 20 দলীয় জোটের তরফ থেকে ওদের সঙ্গে কথা বলছি না। আর এখানেই আপত্তি জোটের শরিকদের। বিএনপির উচিত ছিল 20 দলীয় ঐক্য জোটের সাথে এই ব্যাপারে আগে পরামর্শ করা। 150টি সিট চেয়েছে, এলডিপি এবং অন্যান্য দলেরও 100টা চাইবে, তাহলে বিএনপি কি করবে? এইভাবে যদি সবাইকে ভাগ দিতে হয় তাহলে বিএনপি বিলীন হয়ে যাবে। তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বিএনপিকে সুসংগঠিত করা। 20 দলীয় জোটের মধ্যে জামাত থাকবে কি থাকবে না সেটার একাধিক বন্দোবস্ত করা যায়। মূল লক্ষ্যটা যদি হয় নির্বাচন, সর্বাধিক জনসমর্থন আদায়, তার জন্য আমাদেরকে এমন একটা কৌশল ব্যবহার করতে হবে যাতে করে বিপরীত পক্ষ অ্যাডভান্টেজ না পায়। একক সিদ্ধান্তের চেয়ে সম্মিলিত সিদ্ধান্তই কার্যকর বলে মত জোট নেতাদের। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে আরো যা থাকছে। গাজীপুরে ব্যবসায়ী মিলন ভূঁইয়া হত্যা মামলায় 7 জনের ফাঁসির দণ্ড। ভারত থেকে তৃতীয় দফার 500 মেগাওয়াট বিদ্যুতের মধ্যে 300 মেগাওয়াট আমদানি শুরু হয়েছে। বাকি 200 মেগাওয়াট আসবে খুব শিগগিরই। আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। স্বল্পমেয়াদী চুক্তির আওতায় আমদানি বিদ্যুতের দাম আপাতত সহনশীল হলেও ভবিষ্যতে তা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। নিজস্ব উৎপাদন দিয়ে বিদ্যুতের চাহিদার সবটুকু পূরণ হয় না, তাই ত্রিপুরা এবং ভেড়ামারা সীমান্ত সঞ্চালন লাইন দিয়ে 660 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে ভারত থেকে। নতুন আমদানির জন্য ভেড়ামারা বহরমপুর সঞ্চালন লাইন আপগ্রেড করা হয়েছে। এই বিদ্যুতের 300 মেগাওয়াট সরবরাহ করছে ভারতের এনভিভিএন লিমিটেড। প্রতি ইউনিটের দাম 5.5 টাকা। বাকি 200 মেগাওয়াট দেবে পিটিসি ইন্ডিয়া লিমিটেড। দর পড়বে 5 টাকা 40 পয়সা। 15 বছরের চুক্তিতে খরচ হবে 42,000 কোটি টাকা। ঘাটতির সংসারে উৎপাদনের সময় লাগে তো আপনার। রাইজিং ডিমান্ড, আরও চাই সবাই চাচ্ছে। গ্রামাঞ্চলের প্রতি বাড়িতে সবাই এখন ভালো উন্নত জীবনযাত্রা করতে চায়, বিদ্যুৎ ছাড়া পারবে না। এটা একটা চমৎকার কাজ এবং এর কোনো বিকল্প ভালো নেই। বিদ্যুৎ উন্নয়নে সরকারের পরিকল্পনা বলছে 2030 সালের মধ্যে বিদ্যুতের মোট সরবরাহের 16 ভাগ আসবে আমদানি থেকে। ভারতের পাশাপাশি বিদ্যুৎ আসবে নেপাল ও ভুটান থেকে। নেপালের সঙ্গে প্রাথমিক চুক্তি হয়ে গেছে, তবে দেশের স্বার্থ বিবেচনায় এসব চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে এই বিশেষজ্ঞের। অর্থাৎ ইন্ডিয়া পাওয়ার এক্সপোর্ট করবে, অন্যরা আমদানি করবে। অন্যদের অন্য কোনো জায়গা থেকে বিদ্যুৎ আমদানি করা, কম্পিটিটিভ প্রাইসে বা কম্পিটিটিভ বিডিংয়ে এই বিদ্যুৎ আমদানি করার সুযোগ খুবই সীমিত থাকবে বা থাকবেই না। এবং সেখানেও বলা হয়েছে বাইলেটারাল এগ্রিমেন্টের মাধ্যমে বিদ্যুৎ এক্সচেঞ্জ হবে। তো বিনিময় বলে তো কিছু থাকবে না, বিদ্যুৎ
ওয়ান সাইডেডই হবে, অর্থাৎ পুরো মার্কেটটা মনোপলি মার্কেটে রূপান্তরিত হবে। আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যে ভুটান, নেপাল ও ভারতের কাছ থেকে আরও বেশি করে বিদ্যুৎ আমদানি করতে বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বিদ্যুৎ আমদানি করতে ত্রিপক্ষীয় চুক্তির আলোচনা এগিয়ে চলছে। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। ট্রাফিক সচেতনতা মাসের প্রথম 5 দিনে রাজধানীর সড়কে বেশ কিছু পরিবর্তন এসেছে। যদিও নানান সীমাবদ্ধতায় সব ক্ষেত্রে এখনো সফলতা মেলেনি, কর্তৃপক্ষের নজরদারি এবং জনগণের সচেতনতায় ঢাকার সড়কে শৃঙ্খলা আসবে বলে আশা করছে ডিএমপি। স্টপেজে গাড়ি থামাবে, যাত্রীকেও বাস স্টপেজে দাঁড়াতে হবে এবং সেই স্টপেজটা আমরা করেছি জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ বা আন্ডারপাসের কাছাকাছি। কিন্তু সরেজমিনে দেখা যায় মাত্র কয়েক গজ সামনে থামার নির্ধারিত জায়গা হলেও তার আগেই বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। পুরানো অভ্যাস তো, যার জন্য এখানে বাস থামায়, এটাই স্বাভাবিক, কিছু নেই। এখান থেকে যাত্রী লোড হয়ে যাওয়ার পরে ওখানে টানতে জায়গা, কিছু কিছু বাস এখানে স্লো করছে, এখান থেকে উঠছে আবার ওখানে যায় থামছে, এভাবে। অবশ্য ক্যামেরা দেখে তৎপর হলো কর্তব্যরত ট্রাফিক পুলিশ। কিছুক্ষণের মধ্যেই বদলে গেল দৃশ্যপট। সীমাবদ্ধতার কথা জানিয়ে ট্রাফিক পুলিশ বলছে, শতভাগ সাফল্যের জন্য নগরবাসীর সচেতনতা দরকার। শতভাগ সফল হয়েছে তা কিন্তু নয়, কারণ এই ঢাকা শহরে আইন না মানার প্রবণতা অনেক বেশি। তো আমরা মনে করি যার যার তরফ থেকে সবাই উদ্যোগী হয়ে এগিয়ে আসলে ঢাকা শহরের বিশৃঙ্খলা আস্তে আস্তে কমছে, আরও কমবে, ভবিষ্যতে আরও সুন্দর হবে। ট্রাফিক সচেতনতা মাসের প্রথম 5 দিনে বেশ কিছু সাফল্য চোখে পড়ার মতো। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মোটরসাইকেল আরোহীদের মাঝে। এছাড়া কিছুটা হলেও শৃঙ্খলা ফিরেছে গণপরিবহনে। আমরা মোটামুটি ফিটনেসের যা কাগজপত্র চেক করেছি, ফিটনেস মোটামুটি সবারই ঠিক আছে। তারপরেও আমরা মাঝে মাঝে যখন দেখি যে বিভিন্ন বাসের কাঁচ ভাঙা বা হালকা কিছু যেটা হঠাৎ করে হয়ে যেতেই পারে, সেগুলোর উপর আমরা তাদের সাথে কথা বলছি এবং জরিমানা করছি। তবে ফুটপাত ও ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা এখনো কমেনি। কিছু মানুষ অভ্যস্ত হয়েছে, বেশিরভাগই মানুষ রাস্তার মাঝখান দিয়ে বা ফুটপাত ব্যবহার করতেছে না। ট্রাফিক আইন প্রয়োগ ও জনগণকে সচেতন করতে 5ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ট্রাফিক সচেতনতা মাস। রকিবুল রাহাত, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের সহযোগিতা ও সচেতনতা ছাড়া শুধু সিটি কর্পোরেশনের পক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে নগর ভবনে এক সভায় একথা বলেছেন তিনি আরো জানিয়েছেন, রাজধানীতে যানজট সহনীয় করাই বড় চ্যালেঞ্জ। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে জনগণের সহযোগিতা কামনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় মেয়র জানান, জেব্রা ক্রসিং, ট্রাফিক সিগন্যাল উন্নতকরণের কাজ, বিশেষ অটো সিগন্যাল বাস্তবায়নে একটু সময় লাগবে। এছাড়া সড়কে চলাচলের উপযোগী নতুন নিরাপদ বাস নামানোর প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত গাড়ি কমানোর কোনো উদ্যোগ আপাতত নেই বলে জানিয়েছেন মেয়র। আপনি অনেক চেষ্টাও করেছেন সমন্বয় সভার মাধ্যমে নগরের। আপনারা দেখছেন ডিবিসি সংবাদ, সঙ্গে থাকুন। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিং চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা হলো উৎপাদন, মোটরসাইকেলের উৎপাদন এখন হচ্ছে 2021 সালের মধ্যে। আচ্ছা, এই পর্যায়ে ভিতরে না, ওটা কোনো পরিসংখ্যান দেওয়া হয় অল্প কয়েকটা, খুব বেশি বলবো না। এক্সপোর্টের টার্গেট হলো 2000 না, এক্সপোর্টের টার্গেট উৎপাদনের টার্গেটে দেওয়া আছে। এটা হলো যে 21-এর মধ্যে 5 লাখ এবং 27-এর মধ্যে 10 লাখ, যেটা বললাম। আর আমাদের কর্মসংস্থান যেন বাড়ানো যায়, যেটা এখন 5 লাখ আছে সেখানে 15 লাখ করা 2027-এর মধ্যে। আর ওই জিডিপি 0.5% আছে, এটাকে 2.5% উন্নীত করা, এই কয়েকটা টার্গেট দেওয়া। না, নীতিমালা এটা হলো নীতিমালা। এটা হলো মূলত দেশীয় মোটরসাইকেল। দর্শক, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফ চলছিল, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। দর্শক, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এই মুহূর্তে নাজিম উদ্দিন রোডে স্থাপিত বিশেষ আদালতে রয়েছেন সহকর্মী জাহিদ হাসান, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জাহিদ, এই মুহূর্তে কি খবর জানাবেন আমাদের?
21 আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল 2004 সালে, সেই মামলার আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। সেখানে আসামি পক্ষ যে শেষের তাদের যে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, আইনি যে যুক্তিতর্ক উপস্থাপন করেন, সেখানে তারা জানিয়েছেন যে এই মামলার যে মূল যুক্তিতর্ক যেটি রাষ্ট্রপক্ষ করছেন এবং আসামি পক্ষ যেই মামলাটির মূল যে যুক্তিতর্ক করেছিলেন সেটি হচ্ছে যে এই মামলায় ষড়যন্ত্রমূলক অপরাধ হয়েছিল কিনা, অর্থাৎ যে এই মামলার যে আসামি তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর, সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন ওই হামলার সময়, এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ এখানে ডিজিএফআই এনএসআই যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, এখানে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তারা যে বৈঠকগুলো করেছেন হুজি নেতা মুফতি হান্নানের সাথে এবং হারিস চৌধুরী যিনি খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন তৎকালীন, তারা যেই বৈঠকগুলো করেছেন এই হামলার আগে শেখ হাসিনার উপরে এবং তার জনসভায় গ্রেনেড হামলার আগে যে বৈঠকগুলো করেছিলেন ঢাকার বিভিন্ন জায়গায় দফায় দফায় যে মামলার অভিযোগে বলা হয়েছে 10টি বৈঠক তারা করেছেন, সেই বৈঠকগুলো আসলে ষড়যন্ত্রমূলক অপরাধ হিসাবে এখানে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেছে। তার পক্ষে এখন রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করছেন যে এই ষড়যন্ত্রগুলো তারা করেছেন। তারেক রহমান তিনি নিজে এই বৈঠকগুলো করেছেন এবং তিনি সবাইকে আশ্বস্ত করেছেন যে এই হামলার পরে অর্থাৎ 2004 সালে 21 আগস্ট যেই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যেই সন্ত্রাস বিরোধী জনসভা ছিল আওয়ামী লীগের, সেই হামলায় প্রধানমন্ত্রী এখন যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উপরে হামলা কোনো ধরনের সমস্যা হবে না এবং এখানে প্রশাসনিক সহায়তা দেওয়া হবে এবং যারা জঙ্গি যেই সংগঠনগুলো 5টি জঙ্গি সংগঠন এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত হয়েছেন যেটি মামলার অভিযোগে উপস্থাপন করা হয়েছে, সেই বিষয়গুলো তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সহ যারা তৎকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে ছিলেন এবং প্রশাসনিক দায়িত্বে ছিলেন তাদের যোগ সাজসে তাদের সাথে বৈঠক করে এই হামলাটি করা হয়েছে। সেই বিষয় মূলত এখন রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করছে। আজকে রাষ্ট্রপক্ষের প্রথম দিনের যুক্তি উপস্থাপন, রাষ্ট্রপক্ষকে তিন দিন যুক্তি উপস্থাপন করতে দেওয়া হয়েছে। আজকে রাষ্ট্রপক্ষ প্রথম যুক্তি উপস্থাপন করছে। আগামী 2 দিন রাষ্ট্রপক্ষ এই মামলায় তাদের আইনি যে চূড়ান্ত যুক্তি উপস্থাপন রয়েছে সেটি করবেন। এরপর এই মামলার মূলত রায়ের দিক ধাবিত হবে বলে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে। এজি জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে নাজিবউদ্দিন রোডের বিশেষ আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহীদুল আলমের জামিন আবেদন আগামীকালের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছে। গত 4 সেপ্টেম্বর শহীদুল আলমের জামিন শুনানিতে বিব্রত হয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এরপর নিয়ম অনুসারে মামলাটি প্রধান বিচারপতির কাছে চলে যায়। পরে প্রধান বিচারপতি আবেদনটি শুনানির জন্য অন্য একটি বেঞ্চ গঠন করে দেন। ড্রিক গ্যালারির প্রতিষ্ঠাতা শহীদুল আলম সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের সময় ফেসবুক লাইভে যোগ দেন, যাতে উস্কানিমূলক বক্তব্য ছিল বিবেচনা করে তাকে গ্রেফতার এবং রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়। গত 6 আগস্ট গোয়েন্দা পরিদর্শক মেহেদি হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কেন জামিনের আবেদনটা 1 মাস ফেলে রাখা হবে সেটা কারো কিন্তু বোধগম্য ছিল না। পুরো ঘটনাই তো অস্বাভাবিক আমরা মনে করছি। সেই প্রেক্ষিতে আমরা আজকে যে আদেশ পেয়েছি তার ভিত্তিতে আমরা আগামীকাল সেশনস কোর্টে যাব, আবার আমরা জামিনের আবেদন। গাজীপুরে ব্যবসায়ী মিলন ভুইয়া হত্যা মামলায় 7 জনকে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। এছাড়া একজনের 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা থেকে অন্য 2 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বেলা 11:15টায় গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় 7 আসামি আদালতেই উপস্থিত ছিলেন। 2011 সালের 26শে ফেব্রুয়ারি ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের কাছে রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভুইয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মিলনের মামা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনা তদন্ত করে 10 জনকে আসামি করে সিআইডি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ডিবিসি সংবাদে আরো দেখবেন। প্যারিসের রাস্তায় ছুরিকাঘাতে 7 পথচারীকে আহত করেছে এক আফগান নাগরিক। ক্লিক সিলিং ফ্যান, এই হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। পদ্মা নদীর ভাঙনে কবলে দিশেহারা শরীয়তপুরের নড়িয়া ও রাজবাড়ীর 5 উপজেলার বাসিন্দারা। এরই মধ্যে শরীয়তপুরের নড়িয়ার 50 শয্যার হাসপাতালের মসজিদ ও গ্যারেজ বিলীন হয়ে গেছে। হাসপাতালের অন্য ভবনগুলোতে ফাটল দেখা দেয়, যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে মুলফতগঞ্জ বাজারে 500 ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। এদিকে পদ্মার করাল গ্রাসে রাজবাড়ীর সোনাকান্দর এলাকায় তীররক্ষা বাঁধের কিছু ধসে পড়েছে। হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ। গত কয়েকদিনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সদর, গোয়ালন্দ, পাংশা ও কালুখালীর অনেক এলাকা। পানি উন্নয়ন বোর্ড
জিও ব্যাগ ফেললেও তা কোনো কাজে না আসায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। নির্মাণের ত্রুটিসহ নানা অনিয়মের কারণেই ধসে পড়েছে কুষ্টিয়ায় শিলাইদহ কুঠিবাড়ি রক্ষাবাদ প্রকল্প। এমন অভিযোগ স্থানীয় সংসদ সদস্য সহ এলাকাবাসীর, আর অনিয়মের অভিযোগ অস্বীকার পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের। কুঠিবাড়ি রক্ষাবাঁধ প্রকল্প নির্মাণের 2 মাসের মধ্যেই 36 মিটার ব্লক নদীগর্ভে বিলীন হয়েছে। আর এর জন্য নকশা ত্রুটি সহ নানা অনিয়মকেই দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বাঁধের কাজ শেষ দেখানো হলেও 2 অংশে নকশা অনুযায়ী এখনো 200 মিটার কাজ শেষই করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। অথচ এ প্রকল্পের প্রায় 20 কোটি টাকা ফেরত গেছে। মানুষের সুবিধার জন্য তৈরি করাতে সেই অসুবিধায় তো ঘটে যাচ্ছে। কাদের অনিয়ম তো হয়েছে অবশ্যই, যেভাবে হওয়ার কথা সেভাবে তো হয় নাই। এই বাঁধ যদি আমার উপকারে না আসে, এলাকাবাসীর উপকার না আসে, তাহলে এই বাঁধটি করার কোনো অর্থ হলো না। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, এলাকাবাসীর অসহযোগিতার কারণেই 200 মিটার কাজ শেষ করা সম্ভব হয়নি। এলাকা যে জনগণ আছে তাদের অসহযোগিতা, আমাদের প্রশাসনও সেইভাবে সহযোগিতা করেনি বাড়ি ঘর সরানোর জন্য। ওই জন্য আমরা 200 মিটারে ইন্টারমিনেশনের একটা অংশ আমরা কাজ না করেই। এদিকে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সংসদ সদস্য। পানি উন্নয়ন বোর্ডের কোনো কাজ সুচারুরূপে সম্পন্ন হয় নাই। যেই মাঝে এই জায়গাটা কেন আমরা রেখে দিলাম? এই ড্রয়িং ডিজাইনিং এর কারণে রেখে দিলাম, না কি কারণে? অর্থের কারণে রেখে দিলাম, কি কারণে? আমার জানা মতো অর্থ অনেক টাকা ফেরত যাচ্ছে। প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত না থাকার কারণেই মাঝের 1.5 কিলোমিটার অংশে কাজ হয়নি বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। মাঝখানে 1530 মিটার কাজ, সেটা ডিপিপিতে ছিল না। তখন যখন ডিপিপি করা হয়েছে তখন ভাঙনও ছিল না। এখন আর ডিপিপি চিন্তা ভাবনা চলতেছে। 2016 সালে পানি উন্নয়ন বোর্ড 167 কোটি 50 লাখ টাকা ব্যয়ে নদী তীর সংরক্ষণের কাজ শুরু করে। ডিবিসি নিউজ ডেস্ক। অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার পুলিশ। 3+1 এর মাধ্যমে অবৈধ শ্রমিকদের দেশে ফেরার সুযোগ শেষ হওয়ার পরপরই দেশটির স্বাধীনতা দিবসের প্রথম প্রহর থেকেই এই অভিযান শুরু হয়। তবে এই অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন এর কোনো হিসাব এখনো বাংলাদেশ দূতাবাসকে দেয়নি দেশটির প্রশাসন। পহেলা সেপ্টেম্বর থেকে অবৈধ অধিবাসীদের আটক করতে কুয়ালালামপুর সহ দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার পুলিশ। এ নিয়ে প্রবাসীদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। আটকদের মধ্যে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপাল সহ অন্যান্য দেশের নাগরিক। ধারণা করা হচ্ছে আটকদের বড় অংশ ইন্দোনেশিয়ার নাগরিক। যাদের হাতে পাসপোর্ট থাকে তাদেরকেও হয়রানি করা হচ্ছে, যাদের হাতে পাসপোর্ট নেই তাদেরকেও করা হচ্ছেই। এখন আমরা খুব একটা আতঙ্কের ভিতরে আছি। তো এরকম যদি মাসে ভিতরে আমার 10 দিন হয়রানি করে, তাহলে আমি যা ইনকাম করুম তো সব এই দেশে এই পুলিশ ঘরে দিতে হইতেছে। টাকা দিচ্ছি 6670 টাকা পারমিট করার জন্য, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো পারমিটের কোনো ডকুমেন্ট আমি পাইতে আসি না। এখন পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরের কোতোরা, বুকিত বিন্তাং, রাওয়াং, সুঙ্গাই, বুলু সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়েছে। তবে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র ভাষাগত সমস্যার কারণে আটক হয়েছেন বেশ কয়েকজন প্রবাসী। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যেন আমাদের বিষয়টা, প্রবাসী মালয়েশিয়া যারা আছে তাদের বিষয়টা যেন একটু সঠিক দৃষ্টি দেয়। বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে যাতে আমরা দ্রুত এটা নিষ্পত্তি চাচ্ছি। বাংলাদেশ সরকার আমাদের বিরুদ্ধে আন্তরিকতা হয়ে রেমিটেন্স যাতে আমরা আরো দেশে পাঠাতে পারি সেই ব্যবস্থা যাতে আমাদের সরকার করে দেয়। দেশকে রেমিটেন্সের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য যাতে আমরা সুষ্ঠুভাবে আমাদের রেমিটেন্সগুলো আমরা দেশের মাধ্যমে দেশকে ভালোভাবে পাঠাতে পারি এবং দেশকে স্বাবলম্বী করতে পারি, এটা আমাদের একমাত্র প্রত্যাশা থাকবে। এ অবস্থায় বাংলাদেশ সরকারের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করছেন প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক। আরেকটি বিরতির পর ফিরছে সঙ্গে আপনারা দেখছেন ডিবিসি সংবাদ। স্বাগত আরেকবার। আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণ আক্তার নদীর হত্যাকারীদের শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে মুজিব সড়কে প্রেস ক্লাব চত্বরে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা সুবর্ণ আক্তার নদীর হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে যাতায়াতের একমাত্র পথ সোনাহাট সেতু। ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুটি দিন দিন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ঝুঁকিপূর্ণ এই সেতুটির
পাটাতনে মরিচা ধরে প্রায় যানবাহন আটকে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ছে। জোড়াতলি দিয়ে সেতুটি চলাচলের উপযোগী করে তোলা হলেও বন্দরের ভারী যান চলাচলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমা নদের উপর ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় সোনাহাট রেল সেতু। 1879 সালে তৎকালীন নর্দার্ন বেঙ্গল রেলওয়ে ও আসাম রেলওয়ের যোগাযোগের জন্য এটি নির্মাণ করা হয়। 2014 সালে সোনাহাট স্থলবন্দর চালু হলে সেতুটির ওপর দিয়ে পাথর ও কয়লা বোঝাই ভারী যান চলাচল শুরু করে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সেতুটি। এদিকে বিকল্প কোনো সেতু নির্মাণ না করেই ঝুঁকি নিয়ে সোনাহাট সেতুর ওপর দিয়ে চলছে বন্দরের যোগাযোগ ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঠিক আছে, এটা গাড়ি আসতে যাতায়াত করতে সবারই একটু ভয় লাগে। এই যে ব্রিজের অবস্থা, যে কোনো সময় ব্রিজে পাট্টা ড্রাইভার আসলে যাওয়ার মতন উপযুক্ত না, তারপরে হানকে জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া হইতেছে। বিভিন্ন সময় সেতুর পাটাতন ভেঙে যানবাহন আটকে গেলে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। হাইওয়ে বলতেছে যে 3 টনের উপরে এই ব্রিজের উপর 3 টন বেশি মাল এই ব্রিজের উপর নেওয়া যাবে না। আর ট্রাকওয়ালা বলতেছে যে আমরা 7 টন বা 5 টনের নিচে আমরা নিব না। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, পুরাতন এই রেল সেতুর পাশ দিয়ে সড়ক সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একটি নতুন ব্রিজের পরিকল্পনা হাতে নিয়েছি। ইতিমধ্যে এটা অ্যালাইনমেন্টও ফিক্সড আপ করা হয়েছে। এটি 645 মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ করা হবে। প্রকল্পটি অনুমোদন করা হয়। অর্থ বছরের শুরুতে আমরা ব্রিজটার কাজ হাতে নিতে পারি। সোনাহাট স্থলবন্দরের একমাত্র প্রতিবন্ধকতা ঝুঁকিপূর্ণ সোনাহাট রেল সেতুটির পাশে দ্রুত একটি সড়ক সেতু নির্মাণ করা হবে, এমনটাই প্রত্যাশা এখানকার ব্যবসায়ী ও এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। প্রতিবেশীদের তোলা দেয়ালের কারণে দুর্ভোগে পড়েছেন ময়মনসিংহের মুক্তাগাছার মনিরামবাড়ি এলাকার একটি পরিবার। ভুক্তভোগী দরিদ্র পরিবারটির অভিযোগ, বেকায়দায় ফেলে কম দামে তাদের বাড়িটি কেনার চেষ্টা করছেন এক প্রতিবেশী। প্রায় 15 বছর আগে এক স্থানীয়র কাছ থেকে 3.25% জমি কেনেন দিনমজুর মুজিবুর রহমান। এরপর থেকে টিনের বাড়ি বানিয়ে পরিবার নিয়ে বাস করছেন তিনি। জমিটি কেনার সময় বাড়ির চারপাশে ছিল ফাঁকা জায়গা। পরে অন্যান্যরা ওই ফাঁকা জমিতে বাড়ি বানিয়ে নিজেদের মতো করে দেয়াল তুলে দেন, আর এতে অবরুদ্ধ হয়ে পড়ে মুজিবুরের পরিবার। দেয়ালের দুই পাশে মাটি উঁচু করে বাঁশের মই দিয়ে চলাচল করতে বাধ্য হন তারা। শতাংশ জায়গা এরা নিতে চা কম দামে দিতে এই কারণেই আমার চারিদিকে দিয়ে রাস্তা বন্ধ করে দিছে। স্থানীয়রা জানায় 2 মাস ধরে মই বিয়ে চলাচলের পর বাড়ি ছেড়ে একটি ভাড়া বাসায় ওঠেন তারা, কিন্তু ভাড়ার টাকা জোগাড় করতে না পেরে আবারও ফিরে আসেন। চলাফেরা তো কষ্ট না, আমরা দেখলে কি করবো, আমরা তো কিছু করবো। এই বিষয়টা আমরা আরো কয়েকবার দেন দরবার করছি, কিন্তু কোনো সুরা আসে না রাস্তার জন্য। পরিবারটির জন্য একটি রাস্তার ব্যবস্থা করতে পদক্ষেপ নেবেন বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আসলেই অসহায়, কোন দিকে যে বাইরে যাব এটাও তার নাই। আমি কাউন্সিলর সাহেব তাকে অনুরোধ করবো যে লোকটার বাইরে হওয়ার জন্য একটু জায়গা দাও। আর শিগগিরই এই সমস্যা সমাধানের আশ্বাস দেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার সাথে মামলা মোকদ্দমা চলছে, যার জন্য পিছন দিয়ে তারা ওই টিনের বেড়া দিয়ে রাখছে। আমরা বিষয়টি দুই পক্ষে বসে আলোচনা করে তার রাস্তা দেব যে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করছি। প্রশাসনের উদ্যোগে নির্বিঘ্নে নিজ বাড়িতে বসবাস করার প্রত্যাশা এই পরিবারটির। ডিবিসি নিউজ ডেস্ক। এবার জানাবো এনআরবিসি ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। কক্সবাজারের মহেশখালীর এলএনজির ট্রান্সমিশন লাইন থেকে সর্বোচ্চ 300 মিলিয়ন ঘনফুট গ্যাস ডিস্ট্রিবিউশন লাইনে সরবরাহ করেছে কর্ণফুলী গ্যাস। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খায়েজ আহমেদ জানিয়েছেন, এর আগে সর্বোচ্চ 292 মিলিয়ন ঘনফুট গ্যাস পেয়েছিল কেজিডিসিএল। রোববার সকালে 1,38,000 ঘনমিটার এলএনজি নিয়ে দ্বিতীয় আরেকটি জাহাজ মহেশখালীতে পৌঁছানোর পর থেকেই ওই জাহাজ থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তরের কাজ শুরু করেছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরপিজিসিএল কর্তৃপক্ষ। আজ সকাল থেকে ট্রান্সমিশন লাইনে সরবরাহ করা হচ্ছে সেটি আনোয়ারার রাঙাদিয়ায় নির্মিত সিজিএস এর মাধ্যমে চট্টগ্রামের সরবরাহ লাইনে সংযোগ দেওয়া হয়। ডিবিসি সংবাদে আরেকটি সংবাদ আপনারা দেখছেন। ডিবিসি সংবাদ, স্বাগত আরেকবার।
জানাবো দেশের বাইরের খবর। ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ছুরিকাঘাতে 7 পথচারী আহত হয়েছে। ঘটনায় এক আফগান নাগরিককে আটক করা হয়েছে। বিবিসি জানিয়েছে স্থানীয় সময় রাতে প্যারিসের উত্তর পূর্বাঞ্চলীয় স্থানে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী হঠাৎ করে 2 পুরুষ ও 1 নারী পথচারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আবার 2 ব্রিটিশ পর্যটকের উপর হামলা চালায় সে। পরে ছুরি ও লোহার রড সহ হামলাকারী ওই আফগানকে আটক করে পুলিশ। 2015 সালে প্যারিসে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক মানুষের প্রাণহানির পর থেকে সেখানে সতর্কতা জারি রয়েছে। এর মধ্যেও সম্প্রতি বেশ কয়েকবার শহরটিতে হামলার ঘটনা ঘটেছে। প্রতি বছর অন্তত 8 লাখ মানুষ আত্মহত্যা করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 10 সেপ্টেম্বর আত্মহত্যা প্রতিরোধ দিবস সামনে রেখে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুলনামূলকভাবে নিম্ন মধ্য আয়ের দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। বিষ খেয়ে আত্মহত্যার ঘটনাই সারা বিশ্বে বেশি। অন্যদিকে ধনী রাষ্ট্রগুলোয় বিষণ্ণতা ও মাদকাসক্তিজনিত মানসিক সংকটের কারণে আত্মহত্যার ঘটনা ঘটে থাকে বলে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। আত্মহত্যার ক্ষেত্রে 15 থেকে 30 বছর বয়সের মানুষের সংখ্যাই বেশি। প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত কেবলমাত্র 38টি দেশ তাদের স্বাস্থ্য সেবার তালিকায় আত্মহত্যা প্রতিরোধকে অন্তর্ভুক্ত করেছে। প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়েছে, সময় মতো সামাজিক পারিবারিক সহায়তা পেলে আত্মহত্যার হার কমিয়ে আনা সম্ভব। এবার জানাবো ইসলাম গ্রুপ খেলার খবর। জীবনের জন্য দৌড় এই প্রতিপাদ্য নিয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতনতা দৌড় অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে যৌথভাবে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ব্রাইটার টুমরো ফাউন্ডেশন এবং দ্য গ্রেট বাংলাদেশ রান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে প্রায় 10,000 মানুষ আত্মহত্যা করে এবং প্রতি বছর সেই সংখ্যাটি আশঙ্কাজনক হারে বাড়ছে। এই বিষয়ে সচেতনতা বাড়াতে রান ফর লাইফ শীর্ষক এই দৌড়টি সকাল 6টায় অপরাজেয় বাংলা থেকে শুরু হয় এবং দৌড় শেষে অপরাজেয় বাংলার সামনেই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 5 কিলোমিটার দৈর্ঘ্যের এই দৌড়ে বিভিন্ন বয়স শ্রেণী পেশার 250 জন রানার অংশ নেন। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বেলা 3টার সংবাদ নিয়ে আসবেন নাদিয়া সারওয়াত। সঙ্গে থাকুন 24 ঘন্টা।